আমরা রাজ্যবাসীরা ভোট দিয়েছিলাম তৃণমূলের দুর্নীতি যাতে চলে যায়, বিজেপি যাতে এক এক করে প্রত্যেকটা তৃণমূলের দুর্নীতিবাজকে ধরে এবং লকআপে ভেতরে ঢোকায়। সুতরাং ভালো তৃণমূল খারাপ তৃণমূল আবার এরকম না হয়ে যায় অভিষেক এবং মমতা ব্যানার্জি দুজনেই না ভালো তৃণমূল হয়ে যায়। আমি স্পষ্ট কথা বলি, কারণ এই জিনিসটা আমি কিছুতেই মানতে পারি না যে আমি ৩ জন এক্সট্রা এমপি পাবো বলে আমি আমার আইডিওলজির সাথে কম্প্রোমাইজ করছি, এটা হতে পারে না। আর আমার ভালো লাগছে না এখনকার বিজেপির এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল। সুতরাং আমি বলে দিচ্ছি এটা। আমি মনে করি আহ প্রথম ২ মাসের বিজেপির যে কাজ, তাতে কিন্তু আমি ১০০-তে ৯০-এর উপর দেব। তার কারণ যদি সত্যি এই অ্যালিগেশনটা ট্রু হয়, তাহলে মমতা ব্যানার্জির বিহাইন্ড দ্য বার থাকা উচিত। অভয়া কাণ্ডে যে তাড়াতাড়ি তার দেহটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তার পেছনে হাত ছিল কিন্তু পুরোপুরি নির্মল ঘোষের। তাকে যদি আমরা আবার ভালো তৃণমূল বলি, বলে আবার বিজেপিতে নিয়ে নিই, তাহলে এর চেয়ে দুঃখজনক ব্যাপার কিন্তু হবে না। কারণ আমরা ভোটটা দিয়েছি তৃণমূলকে সরানোর জন্য। আমরা ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কোনো তৃণমূলই জানি না। সব তৃণমূলই আমাদের কাছে খারাপ তৃণমূল। তৃণমূলের কাছে ৪২০ কোটি না ৪,৪২০ কোটি, আমার তো মনে হয় এখানে বিরাট বড় শূন্যের গন্ডগোল হয়েছে। ৪২০ কোটি টাকা দিয়ে তৃণমূল কি করবে? একজন সাধারণ কাউন্সিলরের কাছে ১৩০০ কোটি টাকা পাওয়া যাচ্ছে। তৃণমূলের অল ইন্ডিয়া তৃণমূলের কয়েক লক্ষ কোটি টাকা হয়তো রয়েছে। যদি আমায় বলা যায়, যেদিন আমি এনকাউন্টারে মারা গেছে শুনলাম, মনের ভেতরে কিন্তু বেশ ভালো লেগেছিল। কিন্তু এখানেও তো সেই একা শুভেন্দুই করে যাচ্ছেন, বাকিরা এখনো অবধি সেরকম আমি কিন্তু তাদের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। মানে যদি ৩৪ জন মন্ত্রী হন, শুভেন্দু একাই কিন্তু পুরোটা ব্যাট করে যাচ্ছেন। আরজিকর কাণ্ড, যে আরজিকর কাণ্ডে নিজে বহুবার পথে নেমেছেন বিচারের দাবিতে, সেই আরজিকর কাণ্ডে এবারে একদম ভয়ঙ্কর তথ্য সামনে এলো যে ভিসেরার নমুনা, ভিকটিমের ভিসেরার নমুনা রীতিমতো যে রিপোর্ট ছিল তা বিকৃত করা হয়েছিল। সিবিআই কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের। কয়েকদিন আগেই বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটরির প্রাক্তন এক কর্মী আরজিকরের নির্যাতিতার পরিবারকে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং চিঠিতে দাবি করা হয় অভয়ার শরীর থেকে নেওয়া ভিসেরার নমুনা বদলে ফেলা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ করা হয় এবং ওই নষ্ট হওয়া নমুনায় নাকি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। শুধু অভয়াই নন, বিজেপি সিপিএম কর্মীদের ভিসেরার নমুনা নষ্টের অভিযোগও উঠেছে ফরেন্সিক আধিকারিকদের বিরুদ্ধে। এই চিঠি হাতে পাওয়া মাত্রই আঁতকে ওঠেন নির্যাতিতার বাবা এবং এই ঘটনাতেই সিবিআই তদন্তও তারা চান। সেই আবেদনকেই মান্যতা দিল শিয়ালদহ আদালত। কতটা বিপাকে পড়তে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী! এ তো একদম ভয়ঙ্কর তথ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভিসেরা রিপোর্ট বদলে দেওয়া হতো। জিনিসটাকে ফার্স্টে আগে দেখতে হবে। মানে সত্যিই যদি এটা, মানে যিনি বলেছেন তিনি সত্যি কথা বলে থাকেন, অন্তত সিবিআই কে তাকে ইন্ট্রোগেট করতে হবে এবং যার এগেনস্টে উনি বলেছেন অর্থাৎ মমতা ব্যানার্জিকেও ইন্ট্রোগেট করতে হবে যে কোনটা কত সত্যি, না মিথ্যা কোনো অ্যালিগেশন মমতা ব্যানার্জির এগেনস্টে দিল। যদি সত্যি এই অ্যালিগেশনটা ট্রু হয়, তাহলে মমতা ব্যানার্জির বিহাইন্ড দ্য বার থাকা উচিত। আমি বলবো স্যার, রাজ্যে পালাবদলের পর নতুন করে খুলেছে বহু চর্চিত আরজিকর মামলার ফাইল আর শুরু হয়েছে নতুন করে তদন্ত। আর তাতেই পানিহাটির যে তৎকালীন তৃণমূল বিধায়ক ছিলেন নির্মল ঘোষের ভূমিকা তদন্তকারীদের স্ক্যানারে। এ নিয়ে ফের আলোচনা শুরু হতে রীতিমতো গা ঢাকা দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, যার কথা আপনিও বহুবার বলেছেন তদন্ত হওয়া উচিত। সেই নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ তারা গা ঢাকা দিয়েছিলেন পুর নিয়োগ দুর্নীতি থেকে একাধিক বেআইনি কাজের অভিযোগের ভিত্তিতে। পুলিশের নজরও ছিল তাদের উপর। এবার একদম অজ্ঞাতবাস কাটিয়ে সেই নির্মল ঘোষকেই দেখা গেল প্রকাশ্যে। শনিবার আসল তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে গেলেন তিনি। এবার কি উনিও ভালো তৃণমূল হয়ে উঠতে চলেছেন নাকি? সেটা হলে সবচেয়ে দুর্ভাগ্যের হবে, কারণ আমার মনে হয় অভয়া কাণ্ডে যে তাড়াতাড়ি তার দেহটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তার পেছনে হাত ছিল কিন্তু পুরোপুরি নির্মল ঘোষের। এবং যিনি এটা করেছেন তাকে যদি আমরা আবার ভালো তৃণমূল বলি, বলে আবার বিজেপিতে নিয়ে নিই, তাহলে এর চেয়ে দুঃখজনক ব্যাপার কিন্তু হবে না। কারণ আমরা ভোটটা দিয়েছি তৃণমূলকে সরানোর জন্য।
আমরা ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কোনো তৃণমূলই জানি না। সব তৃণমূলই আমাদের কাছে খারাপ তৃণমূল। স্যার কণ্ঠস্বরের নমুনা দিন, না হলে রক্ষা কবচ প্রত্যাহার করব। হাইকোর্ট ধমক দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি, তিনি নমুনা দেবেন, ডিম যেন কেউ না ছোড়ে, কি বলবেন? ভারী আজব ব্যাপার। ডিম ছোঁড়ার হাত থেকে বাঁচতে গেলে তো ওনাকে ওনার গাড়ি করে যাবেন। তা ডিম ছুঁড়তেই পারে। লোকেদের তো কোনো খেয়ে দেয়ে এখন কাজ নেই, পারলে ডিম ছুঁড়ছে। 8 টাকা করে ডিমের, এক একটা ডিম 8 টাকা হয়ে গেছে বাইরে, যেখানে 6.5 টাকা। তা সেটাকে রক্ষা কবচ দেওয়া যাবে? উনি নিজের গাড়ি করে যাবেন, না হলে একটা প্রোটেক্টেড কিছু হেলমেট টেলমেট পরে যাবেন। কেউ কি এরকম গ্যারেন্টি দিতে পারবে যে কেউ ডিম ছুঁড়বে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন ডিম ছোড়া নিয়ে, স্যার? আসলে উনি কখনো মাঠে ময়দানে রাজনীতি করেননি তো। উনি তো সবসময় মানে রাজপুত্র তো। উনি সবসময় ওই 20 জন সামনে পুলিশ, পেছনে 20 জন পুলিশ, সেই নিয়ে চলেছেন, নিজেকে সেই মতোই ভাবছেন। কিন্তু রাস্তাঘাটে যারা রাজনীতি করে, এসি ঘরে বসে রাজনীতি তো নয়। তাদের একটু ডিম খেতে হতে পারে, ডিম ছোঁড়া হতে পারে, ধুলো মাখতে হবে, তাদের হয়তো ইটের বাড়িও মানে লাঠির বাড়ি খেতে হতে পারে। তা না হলে কি রাজনীতি হলো? স্যার কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাইকোর্টের ধাক্কা খাওয়ার দিনই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও চাপে পড়লেন কালীঘাট তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম তৃণমূলের ফ্রিজ করা 3টি অ্যাকাউন্টের একটিতেই 420 কোটি টাকার হদিশ পেল স্যার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর ওই ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে ইডি জানতে চেয়ে পেরেছে যে ওই অ্যাকাউন্টে চেক সই করার ক্ষমতা, অর্থাৎ সাইনিং অথরিটি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে একটি বেসরকারি ব্যাংকে রয়েছে ওই অ্যাকাউন্ট, কি বলবেন? না, উনি যেহেতু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি, ওনার সাইনিং অথরিটি থাকতেই পারে। আর তৃণমূলের কাছে 420 কোটি না 4,420 কোটি, আমার তো মনে হয় এখানে বিরাট বড় শূন্যের গন্ডগোল হয়েছে। 420 কোটি টাকা দিয়ে তৃণমূল কি করবে? একজন সাধারণ কাউন্সিলরের কাছে 1300 কোটি টাকা পাওয়া যাচ্ছে। তৃণমূলের, অল ইন্ডিয়া তৃণমূলের কয়েক লক্ষ কোটি টাকা হয়তো রয়েছে। হয়তো ব্যাংকে রয়েছে অল্প, বাকি বেনামে রয়েছে। এই রাজ্য পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে আরো 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। পুলিশের আবেদন মেনে ওই 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখনো পর্যন্ত মোট 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। 15টি ব্যাংক অ্যাকাউন্টে 1000 কোটি টাকার থেকে বেশি রয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর। কি মতো মিলিয়ে? হ্যাঁ, সে তো থাকবেই, কিন্তু তার চেয়ে অনেক বেশি যে কালো টাকায় রয়েছে। কোথায় কোথায় খাটছে, কোথায় কোথায় ফ্ল্যাট করা আছে। মোট কথা, আমরা রাজ্যবাসীরা কাকে ভোট দিয়েছিলাম? আমরা রাজ্যবাসীরা ভোট দিয়েছিলাম তৃণমূলের দুর্নীতি যাতে চলে যায়, বিজেপি যাতে এক এক করে প্রত্যেকটা তৃণমূলের দুর্নীতিবাজকে ধরে এবং লকআপে ভেতরে ঢোকায়। সুতরাং ভালো তৃণমূল খারাপ তৃণমূল আবার এরকম না হয়ে যায় অভিষেক এবং মমতা ব্যানার্জি দুজনেই না ভালো তৃণমূল হয়ে যায়। এটাই আমার তো ভীষণ ভয় করছে। স্যার, তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মামলা উঠেছে, একদম কেম্যান দ্বীপপুঞ্জের নাম এবারে উঠে আসছে। স্যার এতদিন ভানাতুয়া দ্বীপপুঞ্জের নাম আসছে, এবার কেম্যান দ্বীপপুঞ্জের নাম এসেছে, যে ক্যারিবিয়ান সাগরের বুকে জেগে থাকা ছোট্ট দ্বীপপুঞ্জ হলো কেম্যান। এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে জানানো হয়েছে যে প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন মাস পর্যন্ত তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কেয়ার অয়েল এভিয়েশন এবং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা স্থানান্তর করা হয়েছিল, এবং এমব্রায়ার লেগেসি 600 বিমান, অগস্তা 109 গ্র্যান্ড নিউ হেলিকপ্টার কেনার জন্য 2023 সাল থেকেই 2026 সালের মধ্যে নয়া একটি প্রতিষ্ঠানের কাছে 82.96 কোটি টাকা হস্তান্তর করেছিল, এবং সেই হেলিকপ্টার কেনার জন্য 2023 সালে কেম্যান দ্বীপপুঞ্জেরই একটি প্রতিষ্ঠানের থেকে 1.7 মিলিয়ন মার্কিন ডলারের কোলাটেরাল বিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছিল। কি বলবেন? না না, একে একে সব সামনে আসবে। আর আমি মনে করি এই যে পাপ তৃণমূল কংগ্রেস করেছে প্রত্যেকে, এ জন্মেই তার শোধ দিয়ে যেতে হবে, এবং এই পাপটা চলবে না। তার কারণ হচ্ছে তৃণমূলের যেমন বেশ কিছু লিডার বিহাইন্ড দ্য বার রয়েছে, কিন্তু আমি বলবো আনলেস অ্যান্ড আনটিল বাই ইট ইজ প্রুভড 1 2 3 4 তৃণমূলের সবাই চোর।
এই কথাটা আমাদের বিজেপি সরকারকে বুঝতে হবে, এবং দেয়ার ইজ নো কম্প্রোমাইজ উইথ তৃণমূল। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে চায়নি বলেই বিজেপি এসেছে, কিন্তু বিজেপি কিন্তু নিজের কতটা এসছে জানি না, কিন্তু এখানে অ্যান্টি ইনকামবেন্সি ভোটটা বড় বেশি ছিল। তৃণমূলের দুর্নীতি সমস্ত জায়গায়। আজকে এখানে 1000 কোটি 1200 কোটি, আমি তো অবাক হয়ে যাই, দেবরাজের কাছে 1300 কোটি টাকা একজন কাউন্সিলর হয়ে যদি থাকতে পারে, তাহলে অভিষেকের একটা দ্বীপ কেনা নিয়ে এত ঝামেলা কি হচ্ছে? দ্বীপ তো কিনতেই পারে। আর এটা যে দেশ কিনে ফেলেনি, সেটাই একটা বড় ব্যাপার। ছিলেন তিনি, শোনা যাচ্ছে সেখানকার নাকি সিটিজেনশিপও করিয়ে নেওয়া যায়। তো কিসের প্রস্তুতি নিচ্ছিলেন, পালাবেন বলে? বলা মুশকিল, করে পালাতে হলে তো নিশ্চয়ই এখন তার ওয়ারেন্ট করা আছে, কোথাও দিক দিয়ে পালাতে পারে না। এবং আমার মনে হয় ইডি এবং সিবিআই যে কোনো কারণেই এই মামলাটা অনেক স্লো করে দিয়েছে, যেরকম ভাবে স্লো করা হয়েছিল আরজি করের ক্ষেত্রেও। এবং এই স্লো এর পেছনের কারণগুলো সবকিছু জানতে হবে, এবং সবকিছু না জানলে বিজেপির কিন্তু এটা একটা বিরাট, আমি বলবো যে, ব্যর্থতা প্রমাণিত হবে, যে মানুষরা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূলকে সরানোর জন্য, তৃণমূলের দুর্নীতিগুলো চোখের সামনে ফুটে উঠুক। শুধুমাত্র মানে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাজ বিচার নয়, অল তৃণমূল আর খারাপ। একদমই। ৪ মাস আগেও যাকে গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন খোদ সুকান্ত মজুমদার, পালাবদলের পর বিজেপিতে যোগ দিতেই শোভিন ভট্টাচার্যের কথায় গুণীজন হয়ে গেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশচিক বড়াইক। উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে তো এ নিয়ে জোর সমালোচনা এবং আলোচনা হচ্ছে, কি বলবেন? আমার মনে হয় এই যে বিজেপি তৃণমূলীকরণ, এই প্রক্রিয়াটার পুরো ব্যাখ্যা বিজেপির দেওয়া উচিত। যে আগামী কিছু বিল আসছে, যেমন বিল, একটা ইউনাইটেড সিভিল কোর্টের বিল, মহিলা বিল, এগুলো পাশ করার জন্য রাজ্যসভায় কিছু সিট বাড়ানো দরকার, লোকসভার কিছু সিট তো বেড়েছেই, ঠিক আছে। এবার তার জন্য যদি কম্প্রোমাইজ করতে হয় প্রতি মুহূর্তে ভালোর সাথে খারাপের, তাহলে কিন্তু আমার মনে হয় এভাবে বিল না পাশ করানোই ভালো। দলে যোগ দেওয়ার ২ ঘন্টার মধ্যেই তাদের রাজ্যসভায় প্রার্থী করার বিজ্ঞপ্তি প্রকাশ বিজেপির। ভালো তৃণমূল এখন বিজেপির সাংসদ হয়ে রাজ্যসভায় যাবেন, এই নিয়ে দলের কর্মীদের মধ্যে তো তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কি বলবেন যে ভালো তৃণমূলরা এখন বিজেপির সাংসদ হয়ে রাজ্যসভায় যাবে? সেটা তো আমার মনে হয় সাধারণ বিজেপি কর্মীরা নিঃসন্দেহে ক্ষুব্ধ। আমি তো একজন ডাক্তার মাত্র, এবং আমি স্পষ্ট কথা বলি, কারণ এই জিনিসটা আমি কিছুতেই মানতে পারি না যে আমি 3জন এক্সট্রা এমপি পাবো বলে আমি আমার আইডিওলজির সাথে কম্প্রোমাইজ করছি। এটা হতে পারে না। আইডিওলজি শুড বি আইডিওলজি। পলিটিক্স আর আইডিওলজি যদি ঠিক না থাকে, সবাই কিন্তু মিশে যাবে, যেমন তৃণমূল মিশে গেছে। সুতরাং মানুষ কোন এই জিনিসটাকে ভালো চোখে দেখছে না। আশা করি বিজেপির যারা উপরের লেভেলের, তারা ঠিকই বুঝতে পারছে ব্যাপারটা, এবং এটার এক্সপ্লেনেশন তারা দেবেন। তারা যদি মনে করেন যে 208 ভোটে জিতেছেন বলে তারা সবকিছু করবেন তৃণমূলের মতো, বা তথাকথিত বুদ্ধদেব ভট্টাচার্য যখন বলেছিল আমরা 215 ওরা 35, তা কিন্তু না। মানুষ এখন যথেষ্ট জাগ্রত, এবং এই ব্যাপারটা মানুষ ভালো চোখে দেখছে না। স্যার, রাজ্যসভায় কি বিজেপির সংখ্যা নেই? আর যদি থাকে তাহলে বিজেপিতে কি রাজ্যসভায় পাঠানোর মতো যোগ্য লোক নেই? যে কি বল বোধহয় এনাদের শেষ হচ্ছিল না, 2030-এ বোধহয় এনাদের শেষ হতো। তো এনাদের হলে 3টে এক্সট্রা তো হবে। তারপর বিজেপি বিলটা তাড়াতাড়ি পাশ করাতে চাইছে, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু যাই হোক না কেন, আমার মনে হয় আইডিওলজির সাথে কম্প্রোমাইজ করছে বিজেপি, এবং ভোটাররা যে আইডিওলজি মেনে বিজেপিকে ভোট দিয়েছিল, যে আমরা তৃণমূলকে সরাবো অ্যাট এনি কস্ট, আমরা চাই না এই তৃণমূল, সেখানে কিন্তু ভোটারদের কিন্তু
কিছুটা হলেও কিন্তু নিরাশ করছে বর্তমান পরিস্থিতি বিজেপির। আশা করি এই ব্যাপারটা ওনারা বুঝতে পারবেন, নিজেদের রেকটিফাই করবেন। দিল্লির নেতারা তাদের স্বার্থে শ্রমিক এবং শুভেন্দু অধিকারীকে ভিলেন বানাচ্ছেন, মন্তব্য বিশ্বনাথ চক্রবর্তী। উনি আবার একটি অনুষ্ঠানে ওনাকে গিরগিটি বলা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। সাম্প্রতিককালে বিশ্বনাথ চক্রবর্তী বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একটি বই লেখেন এবং সেটি দেওয়াতেই গিরগিটি বলে আখ্যায়িত হতে হয় তাকে, এবং সেটিতেও খুব ক্ষোভ উগরে দিয়েছেন এবং বলছেন যে শ্রমিক এবং শুভেন্দুকে ভিলেন বানাচ্ছেন দিল্লির নেতারা। কি বলবেন বিশ্বনাথ চক্রবর্তী সম্বন্ধে? না, কারোর সামনে কিছু না, কারণ কি বলছি, গিরগিটি তো খুব ভালো। আমাকে যেরকম অদ্ভুত ভাবে ট্রোল করে, আমি বলবো সোকল্ড বামপন্থী লোকেরা, তার কাছে তো গিরগিটি খুব ভালো ব্যাপার। আমাকে তো নাড়ু ডাক্তার থেকে আরম্ভ করে কি না কি বলে যায়, অথচ আমার একমাত্র প্যাশন ডাক্তারি করা এবং প্রফেশন ডাক্তারি। রাজনীতি পার্ট টাইম, ঠিক আছে, জিনিসটা ভালো চলছে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, ব্যাস। সোজা কথা সোজাভাবে বলা। গিরগিটি অত্যন্ত ভালো শব্দ, এটা নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী কিচ্ছু মাথা কিছু করার। যদি আমাকে রাজনীতিতে বলতে হয়, ট্রোল হতে হবে, এগুলো মাথায় দিতে নেই। তাহলে আপনার সাজেশন বিশ্বনাথ চক্রবর্তীর প্রতি থাকবে যে তিনি যেন মাথায় না নেন? একদমই না। আপনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বই লিখেছেন, কিন্তু আপনি আবার বলেছিলেন 110টা পাবে বিজেপি, সেইখানে প্রচন্ড ট্রোল করেছে বিজেপির লোকেরা। এগুলো মাথায় দেবেন না। আপনি আপনার কাজ করতে থাকুন, আমার কাজ যেমন ডাক্তারি করা, ডাক্তারি করতে থাকি। আর যখন যেটা বলার, আমার ভালো লাগছে না এখনকার বিজেপির এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল, সুতরাং আমি বলে দিচ্ছি এটা। এবং সিপিএম এরও কিছু অন্ধ সাপোর্টারদের, তাদের যে মিন মাইন্ডেডটা আমার কাছে প্রকাশিত হয়েছে, সেটাও মোটেও ভালো লাগছে না। সুতরাং যেটা ভালো লাগছে না আমি বলে দেব, আর আমার কাজটা আমি করতে থাকবো। স্যার, আমার শেষ দুটো প্রশ্ন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি বলছেন যে এনকাউন্টার নিয়ে তার মন্তব্য এটাই যে যারা এটা বলছেন তারা তো সেই মধ্যযুগীয় ইসলামী শাসন ব্যবস্থাকে সমর্থন করছেন, হিন্দুত্ববাদীদের বিধে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে এই ইসলামিক কালচারটাকে কিছু কিছু হিন্দুত্ববাদীরা এখানে চালু করার চেষ্টা করছে, এটি অত্যন্ত বিপজ্জনক। কি বলবেন স্যার? কারণ বাংলায় যোগী দাওয়াই শুরু হতেই কেন বিরোধীদের গেল গেল রব। আপনি বারুইপুরের এই এনকাউন্টার কি সমর্থন করেন? এটা বলা খুব ডিফিকাল্ট, প্রশ্নটা ডিফিকাল্ট। যদি আমায় বলা যায়, যেদিন আমি এনকাউন্টারে মারা গেছে শুনলাম, মনের ভেতরে কিন্তু বেশ ভালো লেগেছিল। কিন্তু যদি আমি ঠিক ঠান্ডা মাথায় বিচার করি, যে এই ব্যাপারটার সুযোগ নিয়ে তো অনেকে নিরীহ লোককেও মেরে ফেলতে পারে। সুতরাং এনকাউন্টার সব ক্ষেত্রে একদমই ভালো না। তবে এটাও ঠিক, আমাদের বিচার ব্যবস্থা এত স্লো, মানুষ কিন্তু ক্রমশ বিচার ব্যবস্থার উপর তাদের যে অধিকার বোধ, সেটাই হারিয়ে ফেলছে। সুতরাং এনকাউন্টার নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। কিন্তু আমি আবার বললাম, যেদিন প্রথম আমি খবরের কাগজে দেখলাম বা শুনলাম, মনটা কেমন ভালো লেগেছিল যে হ্যাঁ, একটা কাজ হয়েছে। কিন্তু সেটা প্রকাশ্যে বলা যায়নি, প্রকাশ্যে এখনই বললাম। কিন্তু এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এরকম বিরোধিতা করছেন, এটা গেল গেল রব বলছেন, এটা মধ্যযুগীয় ইসলামপন্থী একটা শাসনতন্ত্র চলছে, কি বলবেন? আমি মনে করি আহ, প্রথম 2 মাসের বিজেপির যে কাজ, তাতে কিন্তু আমি 100-তে 90-এর উপর দেব। তার কারণ, যেভাবে পার্ক সার্কাস ঠান্ডা করেছে, রাজাবাজার ঠান্ডা করেছে, যেভাবে আগে আহ, ধুলাগড়ে বা এদিককার ধুলাগড়, ওদিকে মুর্শিদাবাদে পর পর ট্রেন নষ্ট করেছে, সেগুলো এখানে করার কারো সাহস হচ্ছে না। তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে শুভেন্দু অধিকারীকে আমি 100-র মধ্যে 95% দেব। কিন্তু আর মন্ত্রীদের কেন অ্যাক্টিভ দেখা যাচ্ছে না? এখানেও তো সেই একা শুভেন্দুই করে যাচ্ছেন, বাকিরা এখনো অবধি সেরকম আমি কিন্তু তাদের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। মানে যদি 34 জন মন্ত্রী হন, শুভেন্দু একাই কিন্তু পুরোটা ব্যাট করে যাচ্ছেন। স্যার, আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে।
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের অনুমতি ছিল যে বালিগঞ্জ ফাঁড়ি থেকে কালীঘাট পর্যন্ত মিছিল মমতাপন্থী তৃণমূলীদের। সেই মিছিলকে কেন্দ্র করেই আমরা দেখলাম বিশৃঙ্খলা চরমে উঠলো এবং মেজাজ হারিয়ে সপাটে গালে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই অনেক অনুগামীদের। বারুইপুরের দাঙ্গাকারীদের প্রতিবাদী বলে আখ্যায়িত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? চোরের মায়ের বড় গলা, ওই ভদ্রমহিলার কথা না বলাই ভালো। কারণ ওনার সময় কামদুনি ঘটেছে, ওনার সময় আরজি কর ঘটেছে এবং উনি অ্যাক্টিভলি আরজি করের ব্যাপারটা সাপ্রেস করেছেন। সুতরাং ওনার এইসব বলা মানায় না। উনি বুঝতে পারছেন না এখন যুগটা মমতা ব্যানার্জির নয়। মমতা ব্যানার্জি এখন প্রাক্তন এবং প্রাক্তনই থাকবে। ওনার কোনো সে নেই বলে আমাদের রাজ্যে রাজনীতিতে। মানসিক স্থিতি কি হারিয়ে ফেলেছেন কিছুটা, যেভাবে মানে মেজাজ হারালেন? ওনার মানসিক স্থিতি কখনোই খুব ভালো ছিল না, এইটুকু ডাক্তারি হিসেবে আমি বলতে পারি। কারণ কোনো সময় রেগে যেতেন, কোনো সময় তুই তোকারি করে বলতেন, কোনো সময় অন্যভাবে বলতেন। এখন হঠাৎ করে রাজ্য হারিয়ে ফেলেছে তো। এবং আমি বলবো মমতা ব্যানার্জি বুঝতেও পারেননি যে এত ভোটে হারবেন, যেটা আমি একজন ডাক্তার হয়ে বুঝতে পেরেছিলাম। ওনার কেন বুঝতে পারেনি? কারণ মাটির সাথে মা মাটি মানুষের সম্পর্কটা চলে গেছিল গত 5 বছর। তারা শুধুমাত্র চেয়েছিল যে কিভাবে লুটে পুটে খাই এবং চমকে আমরা আরো 5 বছর, এবং ওরা কনফিডেন্ট ছিল। আমি যেদিন লিখেছি যে 200টা বিজেপি পাবে, 88টা পাবে হচ্ছে তৃণমূল, সেখানে সেদিন আমাকে ট্রোল করে প্রচুর টিএমসি লিখেছে। কিন্তু আমার কাছে যেটা পরিষ্কার হয়ে যায়, একজন ডাক্তার হিসেবে, আমি রাজনীতিবিদ নন, আমি কোনো অন্য কিছুও নই, সেটা উনি বুঝতে পারেননি। এটা তো আমার কাছে পরিষ্কার ছিল। এবার বিজেপি আসছেই আসছে, যা অ্যান্টি ইনকামবেন্সি ভোট আছে।